শিক্ষিতদের যদি সাহস করে বলতে পারবে তাহলে নাম চলবে তারা কোনো হবে। হ্যালো গাইজ, আজকে আমি একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। তোমরা দেখতেই পাচ্ছ যে আমি এখন প্রচুর একটা ভিড়ের মাঝখানে রয়েছি। ঠিক আছে, এই ভিড় হচ্ছে শুধু তারই জন্য যে অভয়ের জন্য আমরা এখানে ভিড় করেছি এবং বহু মানুষ এখানে রয়েছে। আর আজকে আমি তোমাদেরকে এই মিছিলে সামিল হয়ে এই মিছিলের সঙ্গে হেঁটে আমরা সেই মেয়ের জন্য, সেই অভয়ের জন্য আজকে বিচার চাওয়ার জন্য একসঙ্গে হাঁটবো। তোমরাও আমার সঙ্গে হাঁটবে, তাই দেখতে থাকো ভিডিওটাকে। আর এখানে প্রচুর জ্যাম, ঠিক আছে, প্রচুর জমায়েত হয়েছে, সাধারণ মানুষ ভীষণভাবে ক্ষিপ্ত। আর আমরা দেখতে পাবো যে এখানে প্রচুর পুলিশ ফোর্স দেওয়া হয়েছে সরকার থেকে, কারণ জানে আজকে একটা খুব বিপদ কিছু একটা হতে চলেছে। তো সেই জন্য এখানে খুব মারাত্মক একটা ভিড় আমরা দেখতে পাচ্ছি। ঠিক আছে, আর এখানে প্রচুর নিউজ চ্যানেল রিপোর্টার্সরাও রয়েছে। তার মধ্যে থেকে আমি তোমাদেরকে দেখাবো, সেটা হচ্ছে যে এখানে একটা ভিড় আছে, আমি তোমাদেরকে সেটা দেখাই। আমরা দেখতেই পাবো যে এইখানটা একটা বিরাট চলছে। এখানে মানুষ ভীষণভাবে ক্ষিপ্ত। আমার কথা হয়তো ব্যারিকেড আপনাকে আমরা নিয়ে আসবো, আমরা কোনো অফার নিয়ে আসিনি, কেন এরকম ভাবে নেবে? এত ভয় কি যায় নেবে? তাদের পুলিশের তাদের প্রতি যা অত্যাচার করে যাচ্ছে, আমরাও কালীঘাটে যাচ্ছি তার বাড়িতে। আপনারা দেখতেই পাচ্ছেন যে এখানে ব্যারিকেড ভাঙার চেষ্টা করছে তাদের। আমাদের সবার একই আন্দোলন, একই কথা যে আমাদের এখানে ব্যারিকেড লাগানো হয়েছে কেন, কারণ আমাদের এখানে এই আন্দোলনটা পারমিশন নিয়েই করা হয়েছে এবং তা সত্ত্বেও এখানে এতগুলো বিএসএফ, এতগুলো পুলিশ তোমরা দেখতেই পাবে যে প্রচুর মিডিয়া এবং পুলিশ সবাই কিছু আছে এখানে। কিন্তু মানুষ চাইছে যে এখানে ব্যারিকেডটা সরিয়ে রাখা হোক, কিন্তু সবার তরফ থেকে একটাই বাণী দেওয়া হচ্ছে যে মাথা ঠান্ডা রাখুন এবং এমন কিছু করবেন না যেটাতে এই আন্দোলনটা একটা অন্য কোনো রূপ ধারণ নেয়। তো এখানে সেই রকম ভাবে সবকিছু দেখানো হচ্ছে, খুবই টান উত্তেজনার একটা মুহূর্ত যেটাকে আমি একদম ক্যামেরা বন্ধ করতে পারছি। মানুষ ভীষণভাবে ক্ষিপ্ত এবং উত্তেজিত। এবং পুলিশকে দেখাবো যে পুলিশ কিভাবে এখানে মানে সবাইকে একদম ব্যারিকেড দিয়ে ঘিরে রেখেছে, কিরকম ভাবে নিরাপত্তা দিয়েছে সেটাই আপনাদেরকে দেখাবো। চারিদিকে যেখানেই তাকাবেন শুধু পুলিশ, আর তারা শুধু হেলমেট পরে দাঁড়িয়ে আছে এবং চারিদিকে শুধু পুলিশ আর পুলিশ। এদিকে বিএসএফ। আপনাদেরকে আরো ভালোভাবে যদি দেখাতে চাই আমি, তাহলে দেখতেই পাবেন আপনি এই যে পুলিশ, চারিদিকে শুধু পুলিশ আর পুলিশ, আর এদিকে বিএসএফ চারিদিকে। আর একদম মাঝখানটাতে পুরো গ্যাপ করে রেখেছে যে ওদিকে যাওয়া যাবে না। তো আমরা দেখতেই পাচ্ছি প্রচুর মানুষ এবং প্রচুর মিডিয়া এখানে রয়েছে। আমি বারবার একই কথা বলছি, আপনাদের হয়তো মনে হবে, কিন্তু মানুষ যেভাবে আবেগী হয়ে পড়েছে, মানুষ যেভাবে এই আন্দোলনের সমর্থন করে তুলছে, মানুষ যেভাবে ক্ষিপ্ত আছে বর্তমান সরকারের ওপর, সেইখানে দাঁড়িয়ে আমরা এইসব জিনিসগুলো দেখতে পাচ্ছি। আজ প্রচুর মিডিয়ার সামনে প্রচুর মানুষ নিজেদের রাগ, নিজেদের ক্ষোভ সবকিছুকে তুলে ধরছে। অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি এখানে প্রচুর একটা ভিড়, যে ভিড়কে আটকে রাখা সম্ভব হবে না হয়তো। আমরা জানি না এখানে কিভাবে পুলিশ রিয়াক্ট করবে এই ভিড়টা বা এই গ্যাদারিং এর ওপর, কিন্তু মানুষের এক দাবি, একই চাওয়া যে উই ওয়ান্ট জাস্টিস। সম্পর্কিত মামলা নয়, ইতিমধ্যে বহু নৃশংস অত্যাচার বহু মেয়েদের উপরে ঘটে যাচ্ছে নিরন্তর। আজকেও আমি একটা বাইট দিয়েছি, আজকেও একজন ধর্ষণের শিকার হয়েছে, নাবালিকা শিশু, সম্ভবত শিশু কন্যা। এগুলো যে কিছুই বন্ধ করা যাচ্ছে না, তার মানে এগুলো সমস্ত সন্ত্রাস সৃষ্টি করার জন্য করা হচ্ছে। সবাইকে, সমস্ত স্তরের মানুষকে ভয় দেখিয়ে নিয়ে জয় করার চেষ্টা করছে। অন্যদিকে আরেকটা নবান্ন অভিযান আন্দোলন চলছে, সেখানে অভয়ের মা বাবার উপর পুলিশের লাঠিচার্জের উপর অভিযোগ, অভয়ের মা আহত হয়েছে। কি বলবো? পারলে ওদেরকে পৃথিবী থেকে ওদেরকেও সরিয়ে দিতেন। সেই রকম সত্তা নিয়ে জন্মেছেন শাসক দলনেত্রী। ওদেরকে পৃথিবী থেকে সরিয়ে না দিয়ে পৃথিবীতে থেকে কত যন্ত্রণা দেওয়া যায় রেখে দিয়ে সেটাই করছে। টাকা দিয়ে কিনতে চেয়েছিলেন, এত অমানুষ পৃথিবীতে দেখা যাবে না। আমি অন্তত দেখিনি এরকম অমানুষ পৃথিবীতে। আমরা দেখতে পাচ্ছি যে এখানে ড্রোন কভারেজ চলছে, অর্থাৎ এটি একটা গণ আন্দোলন যেটা আমরা দেখছি, সেই আন্দোলনটা একটা বিরাট আকার যে ধারণ করতে চলেছে সেটার একটা সুনিদর্শন আমরা দেখতে পাবো। অর্থাৎ এখানে প্রচুর মিডিয়া প্রচুর মানুষকে প্রশ্ন করছে এবং মানুষ তার উত্তর ভীষণ ক্ষিপ্তভাবে, ভীষণ উৎসাহের সঙ্গে আবেগী হয়ে উত্তর দিচ্ছে। এখন পুলিশকে আমরা দেখতে পাচ্ছি, পুলিশকে কিছু প্রশ্ন করা হচ্ছে ওখানে।
আমরা দেখতে পাবো এখানে টান টান উত্তেজনা চলছে, মানুষ ভীষণভাবে ক্ষিপ্ত, ভীষণভাবে রেগে গেছে এখানে আসার পর। তার কারণ হচ্ছে এটাই যে আমাদের যে আন্দোলনটা আজকে হওয়ার কথা, অর্থাৎ যেখানে আমরা এখন দাঁড়িয়ে আছি সেই জায়গাতে এটা পারমিশন নিয়ে এই আন্দোলনটাকে, এই মিছিলটাকে করার কথা ছিল। অর্থাৎ সেখানে আমরা দেখতে পাচ্ছি এখানে আসার পর মানুষ দেখছে যে রাস্তাটাকে ব্যারিকেড দিয়ে ঘিরে দেওয়া হয়েছে এবং মানুষের দাবি যে তারা এই ব্যারিকেডকে আর চায় না, তারা এই ব্যারিকেডকে তুলে দেওয়ার দাবি করছে এবং আরো ভীষণভাবে বেশিভাবে রেগে গেছে যে কেন এই ব্যারিকেডকে দেওয়া হবে এবং সমস্ত মানুষের, ম্যাক্সিমাম মানুষের এটাই দাবি যে এই ব্যারিকেডকে তুলে দেওয়া হোক। কিন্তু পরে দেখা যায় যে এটা সুইসাইড না, মীনাক্ষী মুখার্জি এবং তখন এসএফআই ডিএফআই কর্মীরা এনআরএস হাসপাতালে বুদ্ধদেব ভট্টাচার্যের দেহদানের পরে ওনারা হাসপাতাল চত্বরে যান। সেখানে গিয়ে দেখা যায় যে বাবা মাকে, মানে নির্যাতিতার বাবা মাকে টালা থানায় বসিয়ে রেখে কলকাতা পুলিশ দেহ নিয়ে পানিহাটিতে চলে যাচ্ছে। সামনে কার গাড়ি? সামনে পানিহাটি তৃণমূল বিধায়ক নির্মল ঘোষের গাড়ি। নির্মল ঘোষ দায়িত্ব নিয়ে পানিহাটি শ্মশানে যাতে তাড়াতাড়ি দেহটা সৎকার হয় সেইটার ব্যবস্থা করা থেকে শুরু করে যাবতীয় ব্যবস্থা নির্মল ঘোষের তত্ত্বাবধানে হলো। কেন একটা ঘটনা যেটা হচ্ছে ধর্ষণ এবং খুনের ঘটনা, সেটাকে কেন সুইসাইড বলে রাজ্য সরকার এবং প্রশাসন চালিয়ে দিতে চাইলো, বিশেষ করে কলকাতা পুলিশ, সেইটা নিয়ে প্রথম আন্দোলনটা তৈরি হলো। পরে যেটা দেখা যায় যে ধীরে ধীরে এই সময় যত গড়িয়েছে, পোস্টমর্টেম রিপোর্ট যখন এসছে তখন দেখা যাচ্ছে এটা সুইসাইড, এটা খুন না। কেন? শরীরে একাধিক আঘাতের চিহ্ন, রক্তক্ষরণের চিহ্ন, পায়ের হাড় ভেঙে গেছে এবং শরীরের মধ্যে যেটা দেখা গেছে যে মানে পোস্টমর্টেম রিপোর্টে যেটা লেখা ছিল যে সাদা থকথকে কিছু জিনিস, লিকুইড পদার্থ, এটা পোস্টমর্টেম রিপোর্টে পাওয়া যায়, যেটা নিয়ে তৃণমূলের পক্ষ থেকে কটাক্ষ করা হয়েছিল। এটা প্রথম সামনে এনেছিলেন চিকিৎসক সুবর্ণ গোস্বামী। তখন গোটা রাজ্যের মানুষ প্রতিবাদে নামলো যে কর্তব্যরত অবস্থায় একজন ডাক্তার, যার হাসপাতালে নিরাপত্তা নেই, তাহলে রাজ্যের মানুষের নিরাপত্তা কোথায়? রাজ্যের মানুষ কোথা থেকে নিরাপত্তা পাবে? সেটা নিয়ে প্রথম শুরু হলো আন্দোলন। আন্দোলনের প্রথম দিন যেটা দেখা যাচ্ছে মানে বৃহত্তর আকারে আন্দোলন, সেটা হচ্ছে 14ই আগস্টের রাত দখল। 14ই আগস্টের রাত দখল ভারতবর্ষের স্বাধীনতা উত্তর ভারতবর্ষে ব্যাপকতর একটা আন্দোলন। মধ্যরাতে স্বাধীনতার সাক্ষী থেকেছে ভারতবর্ষ। 14ই আগস্টের রাত দখলে যেটা দেখা যাচ্ছে যে মীনাক্ষী মুখার্জি, ছাত্র যুবরা যখন মশাল মিছিল করছে, এসএফআই ডিওএফআই মহিলা সমিতি, আরজিকরের দিকে যখন শ্যামবাজার থেকে আরজিকরের দিকে মশাল মিছিল আসছে, অবস্থান চলছে, এক দল গুন্ডা যারা আরজিকরে ঢুকে গেল, ঢুকে গিয়ে স্পট মানে ক্রাইম স্পট যেটা, সেটা ভাঙচুর করলো। তারা ভাঙচুর করলো। পরের দিনই কলকাতা পুলিশ, মমতা ব্যানার্জি বলে দিল এসএফআই ডিওএফআই কর্মীরা করেছে। কিন্তু তারপরে যখন অভিযুক্তদের ছবি চিহ্নিত করে সামাজিক মাধ্যমে দেওয়া হলো, সে অভিযুক্তদের আজ পর্যন্ত গ্রেপ্তার করা হলো না। এসআইটি গঠন করা হয়েছে, এসআইটির কোনো উত্তর পাওয়া যায় না। এটা একটা দিক। এবার আছে তদন্তের দিকে। গোটা বিষয়টাকে ধামাচাপা ঘুরিয়ে দেওয়ার জন্য প্রথম যেটা দেখা যাচ্ছে যে হচ্ছে সঞ্জয় রায় নামে একজন সিভিক ভলেন্টিয়ারকে গ্রেপ্তার করা হলো। যখন সিবিআই যখন হাইকোর্ট যখন বলে যে প্রতিনিধি খারাপ মামলা নেই, তদন্ত করার গ্রহণ করুন, সিবিআই এখানে সিআরপিএফ মজুত করে, তারপরে যে ঘটনা প্রভাব চুরি করলো, সিবিআই এখানে সিআরপিএফ মোতায়েন করলো। ওই ঘটনার মূল প্রমাণ কি? যে এইটা একটা যে দলবদ্ধ ধর্ষণ, সেটার প্রমাণ হচ্ছে যে আমাদের পোস্টমর্টেম রিপোর্টে যা দেখা যাচ্ছে সেটা একজন ব্যক্তির পক্ষে করা সম্ভব না। এখানে যেটা বলার দরকার যে এই ঘটনায় অনেকগুলো নাম সামনে এসেছে। বিরূপাক্ষ, সন্দীপ ঘোষ জেলে রয়েছে, কিন্তু আরজিকরের ধর্ষণ খুনের ঘটনায় না, আরজিকরের আর্থিক তছরূপের ঘটনায় সন্দীপ ঘোষ জেলে রয়েছে। বিরূপাক্ষকে নর্থ বেঙ্গল লবির লোক। স্বাস্থ্য সিন্ডিকেট, যেটা মমতা ব্যানার্জি রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী, তার আমলে যে স্বাস্থ্য সিন্ডিকেট, সেই স্বাস্থ্য সিন্ডিকেটের একটা চিত্রই আরজিকরের ঘটনার পর বেরিয়ে আসে। সিবিআই বলল যে একাধিক প্রমাণ পাওয়া গেছে, যেখান থেকে বোঝা যাচ্ছে একা সঞ্জয় দোষী না, বলছে আরজিকরে একাধিক তছরূপ হয়েছে। সেই তছরূপে সন্দীপ ঘোষ অ্যারেস্ট হলো। প্রমাণ লোপাটের অভিযোগ উঠলো ও কলকাতা পুলিশের বিরুদ্ধে, না টালা থানার ওসি প্রমাণ লোপাটের সাথে যুক্ত। কে অ্যারেস্ট করলো? সিবিআই অ্যারেস্ট করলো। টালা থানার ওসি ওই মামলা থেকে জামিন পেল কার ব্যর্থতায়? সিবিআই এর ব্যর্থতায়। সিবিআই প্রমাণ দিতে পারলো না যে টালা থানার ওসি প্রমাণ লোপাটে যুক্ত। সিবিআই প্রমাণ দিতে পারলো না যে নর্থ বেঙ্গল লবি গোটা ঘটনার সাথে যুক্ত। সিবিআই যখন শিয়ালদা আদালতে মামলা শুনানি হচ্ছে, শেষের দিকে দেখা যাচ্ছে সিবিআই বলছে সঞ্জয় ছাড়া আর কেউ নেই, সেরকম কোনো প্রমাণ পাওয়া যায়নি। তার মানে কলকাতা পুলিশ যেটা তদন্ত এটা দেখিয়েছে সঞ্জয় রায় দোষী, তাহলে সঞ্জয় দোষী। সঞ্জয় রায়কে কলকাতা সিবিআই বললো কঠোরতম শাস্তি দাবি। শিয়ালদার সিবিআই বিশেষ আদালত সঞ্জয় রায়কে আজীবন কারাদণ্ডের নির্দেশ দিল। অভয়ের বাবা মা এই কোর্ট রুমে বসেই বলেছিল যে আমরা এই রায়কে মানছি না। এই ঘটনার সাথে আরো অনেকে যুক্ত। কারা প্রমাণ লোপাট করলো? কেন প্রমাণ লোপাট করা হলো? উত্তর নেই। সিবিআই বলতে পারছে না কারা প্রমাণ লোপাট করেছে। সঞ্জয় রায় বারবার বলছে আমি একা দোষী না, আরো অনেকে দোষী আছে। তাহলে সঞ্জয়কে কেন রাজসাক্ষী করা হচ্ছে না, সেটাও প্রশ্ন থেকে যাচ্ছে। একটা বছর কেটে গেল, সিবিআই কলকাতা পুলিশ যা রায় দিয়ে, মানে কলকাতা পুলিশের যে তদন্ত, সেইটা কোর্ট আনকোর্ট মানে কপি পেস্ট সিবিআই প্রকাশ করছে। এইটা তো কেন্দ্রীয় এজেন্সি দরকার ছিল না। আজকে বাবা মা যে সিবিআই রায়কে মানছে না, তার প্রমাণ হচ্ছে তারা দিল্লি গেছে, তারা অমিত শাহর সাথে দেখা করতে গেছে, অমিত শাহ দেখা করেনি, নরেন্দ্র মোদী দেখা করেনি, সিবিআই এর ডিরেক্টর দেখা করেনি। কেন দেখা করলো না? সিবিআই যদি সঠিকভাবে তদন্ত করতো, তাহলে আজকের বুকে দাঁড়িয়ে, আজকের দিনে দাঁড়িয়ে এই ঘটনার সাথে যারা অভিযুক্ত তারা গ্রেপ্তার হতো বলে আন্দোলনকারীরা মনে করছেন এবং নির্যাতিতার বাবা মা মনে করছেন। সবার ছাড়াও তো জানবো না, তখন তোমার চেতনা ভাবে জানবো না, সবার ছাড়াও তো জানবো না, কারণ এই আকাশ বাতাস হবে
নির্মলা ভিড় দেখো, মানুষের ভিড়, মানুষের আবেগ, মানুষের চাওয়া, মানুষের ডিমান্ড সবকিছু তুলে ধরেছে এই ভিড়। আমরা এখন আছি হচ্ছে হাজরা মোড়ে। আমরা দেখতে পাচ্ছি প্রচুর মানুষের ভিড়। আর এই ভিড়কে আমি আবার আপনাদেরকে জানিয়ে রাখছি যে এই ভিড় শুধু একজনের জন্যই, এই ভিড় শুধু সেই নারীর জন্য, এই ভিড় শুধু সকল নারীর জন্য যারা 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 নির্যাতিত হয়, যারা অসম্মানিত হয়, যাদের সম্মানের হানি হয়, তাদের জন্য এই ভিড় আজকে। আজকে ভিডিওটা হয়তো একটু লম্বা হয়ে যাবে, কিন্তু এই ভিডিওর মধ্যে আমরা অনেক কিছু আমি দেখতে পাচ্ছি। আমার কাছে হয়তো আমি তোমাদেরকে দেখাতে পাচ্ছি না। জবাব চাই, জবাব দাও। তোমরা সাধারণত আমাকে এরকম টুপি পরে কোনো ভিডিও করতে দেখোনি। তো এই টুপি পরে আজকে ভিডিও করার কারণ হচ্ছে প্রচুর মানুষের ভুল ধারণা আছে যে ইসলাম শুধু মানুষকে মারতে জানে। ঠিক আছে, মানুষের ইসলামের মধ্যে শুধু ক্ষোভ রয়েছে, তাদের মধ্যে শুধু দাঙ্গা রয়েছে, তাদের মধ্যে আতঙ্ক রয়েছে। এই জিনিসটাকে আমি সরানোর জন্য আজ ইসলামকে আমার একটা ছোট্ট একটা প্রচেষ্টা যে আমি ইসলামকে প্রচার করবো এরকম ভাবে যে না, মুসলমান সবাই খারাপ হয় না, ইসলাম কখনো কাউকে মারতে শেখায় না, ইসলাম কখনো খারাপ হতে পারে না। তো সেটারই একটা ছোট্ট জিনিস। ঠিক আছে, আর আমরা সামনেই এখন দেখতে পাচ্ছি, দেখো একদম সবাই ফুল রেডি, একদম রেডি করে একদম দেখছো তোমরা। এই জিনিসটা হয়তো সামনেই থাকবে আমাদের, তো সেই জিনিসটাকে আমরা দেখছি। ত্রিশূলের মধ্যে আমাদের ডাক্তারের যে কি বলে ওটাকে ইউনিফর্ম যেটা থাকে, হোয়াইট যে কোটটা থাকে, সেই কোটটা লাগানো আছে এবং রক্তাক্ত অবস্থা। আমরা একসঙ্গে আজকে এই পথযাত্রার সঙ্গে সামিল হব। আর আমরা এখানে দেখতে পাবো আরো জিনিস তোমাদেরকে দেখাই। এই যে সব এখানে বসে পড়েছে, বসে মানুষের দাবি এক দফা এক, যে তারা চাই জাস্টিস, they want justice, we want justice, and everyone want justice. তো আল্লাহ লাখ লাখ শুক্রিয়া যে আমি আজকে এখানে এসে পৌঁছেছি। কারণ এখানে আমার আসার 0% চান্স ছিল না, বিকজ আমি স্কুলে ছিলাম। আজকে স্যাটারডে আর আমাদের যে ফুল পিরিয়ডই হয়, বাট আমি স্কুলে ছিলাম এবার। তো একটা ক্লাস, ইম্পর্টেন্ট ক্লাস ছিল, সেটা অ্যাটেন্ড করার জন্য। বাট সো ফরচুনেট দ্যাট সেই ক্লাসটা বন্ধ হয়ে যায়, মানে আজকে অফ থাকে। সেই জন্য আমি মাকে ফোন করলাম যে এরকম আমাকে নিয়ে যাও, আমি যাবো ওখানে। তো মা এসে একটা মেডিকেল লিভ করিয়ে আমাকে নিয়ে চলে এলো, আর আমি বাড়িতে এসে রেডি হয়ে নিতে চলে এসেছি। তো তোমরা দেখতেই পাবে যে একটা অ্যাকচুয়ালি আমি এখানে আছি হচ্ছে আমার নিজের একটা ইচ্ছের জন্য। আজ আমি চাইলে হয়তো ওখানে বসে স্কুলে বসে বন্ধুদের সঙ্গে এনজয় করতে পারতাম, বাট আই এম হিয়ার ফর দ্য তিলোত্তমা। অ্যান্ড এখন আরো আমাদের বন্ধুগণ, দাদা দিদি ভাই কাকা কাকু সবাই আছে এখানে, সবাইকে দেখতে পাবো। সবার এখন দাবি এক, উই ওয়ান্ট জাস্টিস। আর এখনো মিছিল আমাদের শুরু হয়নি, তার মধ্যেই আমরা এত কিছু দেখছি। যদি মিছিলটা শুরু হয়ে যায় তখন আমরা কি দেখবো, সেটা জাস্ট কিউরিয়াস, ভেরি কিউরিয়াস। তো এটাই বলার জন্য আমি বলেছিলাম যে প্রচুর মানুষের মানে অ্যাকচুয়ালি আমার অনেককে আমি বলেছি যে চল ভাই চলো আজ যাওয়া যাক এখানে। আমি সবাইকে জানিয়েছি আমি এই আজকের এই মিছিলটার জন্য প্রচুরবার এই জিনিসটাকে আমি এই থাম্বনেলটাকে স্ট্যাটাস দিয়েছি, এই ব্যানারটাকে স্ট্যাটাস লাগিয়েছিলাম, স্টোরি লাগিয়েছিলাম, সোশ্যাল মিডিয়ায় দিয়েছি, যে সবাই যাতে জানতে পারে যে আজকে কি হতে চলেছে। আমরা এখন আসি হচ্ছে হাজরার মোড়ে। আর আমি জানি না কতটা তোমরা আমাকে শুনতে পাচ্ছ আমার এই নতুন মাইকটা দিয়ে, বাট আমি চেষ্টা করছি তোমাদেরকে সবকিছু দেখানোর জন্য, সবকিছু জানানোর জন্য। আর এখন এখান থেকে মিছিলটা বেরোবে বলে সব রেডি হচ্ছে। তোমরা দেখতেই পেলে, আমি তোমাদেরকে দেখালাম যে ওই যে ত্রিশূলের মধ্যে যেটা করেছে। তো যেটা বলার যে অনেকের মানুষের উদ্দেশ্যটা ম্যাটার করে। তো ইসলামে বলা হয় যে আলামাউল বিনিয়াত, তো তোমার নিয়ত তোমাকে এগিয়ে নিয়ে যাবে। আমি যদি আজ এখানে নাও আসতে পারতাম, মেবি আল্লাহ হয়তো কবুল করে নিত, কিন্তু এখানে আমি আর আসতে পেরেছি। এটা আমি বাড়িতে আমি ক্লাসে বসে ভীষণ রিগ্রেট ফিল করছিলাম যে আমি আর আসতে পারবো না, আমি কেন স্কুলে এলাম। বাট দ্যাট ফাইনালি আমি চলে এসেছি এখানে। আর আজকে এখানে তোমাদেরকে এটাই দেখাবো। জমায়েত এখন হাজরার মোড়ে, সমস্ত মানুষ সেখানে আটকে দিয়েছে রাস্তা, চারিদিকে পথকে আটকে দিয়েছে। এদিকে যদি আমরা দেখি, এদিকে পুলিশ নিজে আটকেছে, কিন্তু এদিকে সাধারণ মানুষ অর্থাৎ আমরা চারিদিকে পথ আটকে দিয়েছি। এটা 1 2 3 4 রাস্তার মোড় আছে এটা, তো সেই মোড়টাকে সব দিক থেকে আটকে দেওয়া হয়েছে। Justice! 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 Justice!
ভাই বোনেদের শান্তি করে নির্বাচনে এই প্রতিবাদ সভা আমরা শান্তিপূর্ণভাবে করবো, সে ব্যাপারে আমরা প্রতিজ্ঞাবদ্ধ। কোন রকম কোনো প্রয়োজনাতে কেউ পা দেবেন না। এই মিছিল এখন তৈরি হচ্ছে এগিয়ে যাওয়ার জন্য, অর্থাৎ তিলোত্তমার বিচারের জন্য এই মিছিল রেডি হচ্ছে, ব্যানার ট্যানারগুলো সব রেডি আছে। বাট এইখান থেকে আমরা যাবো হচ্ছে কালীঘাটের দিকে উদ্দেশ্য আছে। আমি জানি না এখন এখান থেকে মিছিলটা আদৌ যাবে কিনা, শুনছি মিছিলটা না হওয়ার কথা আছে, এখানেই হয়তো জমায়েতটা সীমাবদ্ধ থাকবে। তবে দেখা যাক, এই আশা করবো বা আমি মন থেকে চাই যে মিছিলটা হোক বা এগিয়ে যাক এই মিছিলটা, তো দেখা যাক কি হয়। এবং আমরা এখানে তিলোত্তমার বাড়ির লোককে আসতে, মানে আমাদের তিলোত্তমার বাড়ির লোক আসছেন, কারণ তারা ছিলেন হচ্ছে নবান্নর সামনে তারা ছিলেন, এবং তিলোত্তমার মায়ের মাথা ফাটিয়ে দেওয়া হয় মেরে প্রশাসনের তরফ থেকে। প্রশাসন বলতে আমি বোঝাতে চাইছি পুলিশের তরফ থেকে এটা তাদের তার মাকে মাথা ফাটিয়ে, তার মায়ের মাথা ফাটিয়ে দেওয়া হয়, এবং তার বাবাকেও যথাযথভাবে আহত করা হয়। আমরা এখানে দেখতেই পাবো যে এখানে আমাদের তামান্নার মা বাবা, অর্থাৎ তামান্নার পরিবার এখানে এসে পৌঁছেছে, এখানে উপস্থিত রয়েছে, এবং তারাও এই আন্দোলন এবং এই পথযাত্রার সঙ্গে সামিল হতে তারাও এসেছেন। এবং আমি আবারও বলছি যে তিলোত্তমার বাড়ির লোক তারা এখানে আসছেন। যারা এই ভিডিও আমার দেখছেন তাদেরকে এটাই বলতে চাই যে আপনারাও আপনার বাড়ির ওখানে, আপনার এলাকায়, আপনার আশেপাশে যে কোনো আন্দোলন যেখানে যা হচ্ছে সেই আন্দোলনকে আপনারা সমর্থন করুন। এবং আপনারা যদি যান তাহলে সেই সমাবেশের মধ্যে আরও কিছু গ্যাদারিং বাড়বে, আরও সেই সমাবেশটা সুন্দর হয়ে উঠবে। এবং যত পারবেন যেখানেই আন্দোলনের কথা শুনবেন সেইখানে এগিয়ে যাওয়ার চেষ্টা করবেন, নিজের কর্মকে ব্যাহত করে নয় আমি বলবো, কিন্তু চেষ্টা করবেন যে চলে আসার, সেই মিছিলকে অ্যাটেন্ড করার, সেই সমর্থনকে আরও জোরালো করে তোলার। এবং এই মিছিলের এইরকম যত রকম আন্দোলন আছে আমি আশা করবো আমার এই ভিডিও দেখার পর তোমরাও চেষ্টা করবে, আপনারাও চেষ্টা করবেন যারা দেখছেন আমার ভিডিওটা। এই ভিডিওটা আজকে 9 আগস্ট বিকেল 4টে থেকে আমি এখানে আছি, এবং এইটা কোথায় গিয়ে শেষ হয় সেটাই এখন দেখার বিষয়। অর্থাৎ আমি যতটা জানি যে এখান থেকে আমাদের মিছিলটা বেরোবে মমতা ব্যানার্জির বাড়ির সামনে যাবে, এবং এই মিছিলে আমিও হাঁটতে চলেছি এবং আপনাদেরকে দেখাতে চলেছি যে এই মিছিলটা কিভাবে এগিয়ে যাচ্ছে এবং মিছিলের মূল বার্তাকে। আজ থেকে ঠিক 1 বছর আগে এই দিনেই অভয়ার উপর নির্যাতন চলেছিল, এবং তার বিচার এখনো আমরা পাইনি। এবং সেই বিচার চাইতে চাইতে আরও একটি ঘটনা আমরা ঘটে যেতে দেখলাম, এবং আজ আমরা 365 দিনের পর এখানে এসেছি আর এক তিলোত্তমার বিচার নিয়ে। অর্থাৎ প্রশাসন এক বছরে একটা তিলোত্তমার বিচার করতে পারলো না, একটা সমস্যার সমাধান করতে পারেনি। তার সঙ্গে সঙ্গে আরও একটা সমস্যা তারা তৈরি করে ফেলেছে, এবং সেই সমস্যার সমাধান কবে হবে এবং পুরনো সমস্যার সমাধান কবে হবে আমিও জানি না, আপনিও জানি না, কেউ জানে না। সেই আশা নিয়ে, সেই ইচ্ছে নিয়ে যে কবে এই সমস্যা অর্থাৎ এই বিচার আমরা পাবো, সেই আশা নিয়ে আজ সবাই এখানে। এই জয়গান সেই নৃশংস হত্যার প্রথম দিন থেকে তাদের পাশে আছেন। তো আমি আশাদিকে বলবো দু কথা বলতে। জানি না কি বলবো, কি ভাষা দিব। আমাদের মেয়ে, আমাদের দেশের মেয়ে সর্বত্র আজকে ঘটছেটা, এই সমস্ত কেসে আমরা আলাদাই আছি তাদের সহযোগিতায় এবং আইনি ব্যবস্থার জন্য। আজকে এই যে মিছিল, বিরোধী দলের মিছিল থেকে একজন শিশু কন্যা হত্যা, তামান্না কি দোষ ছিল বলুন তো? তার সে কি বুঝতো? তার তো কোনো ভুল সত্যি হয়নি। তাহলে এই প্রতিবাদে আমরা সমস্ত মানুষ এক হবো না? এই অন্যায়কে কি মানুষ হিসেবে মেনে নেওয়া যায়? মানুষের বিবেককে সাথ দেয়? জনগণের কাছে আমার প্রশ্ন, প্রত্যেকটা বাড়ি ঘরে ওখানে দরজার কাছে একটা মেয়ে হিসাবে আমার প্রশ্ন, একটা নাগরিক হিসাবে আমার প্রশ্ন। আর যে কর্মরত ডাক্তার যিনি খুন হয়ে গেলেন, ধর্ষণ হয়ে খুন করা হলো, তারা অধারা একজন সিভিক ভলেন্টিয়ার্সকে ফাঁসিয়ে দিয়ে আর দর্শকের পক্ষে এই মোদী তিনি দাঁড়ালেন। সিবিআই কেন পক্ষানুপাত করলেন? তিনি
আপনি গাড়ি থেকে নেমে আমাদের সাথে পায়ে পা মেলাবেন। এই রাজ্যের আপনার বাড়ির, আপনার মেয়ের, আপনার মায়ের, আপনার স্ত্রীর সুরক্ষার জন্য রাস্তায় নামবেন, আমাদের পায়ে পা মেলাবেন। আমরা বন্ধু রাস্তায় আছি, প্রতিবাদে আছি। বলবো আমি জানি না আমার গলা বুঝে আসে তার কথা বলতে, কিন্তু তাদের শীত দ্বারা সোজা করে লড়াইয়ের প্রতি আমাদের কুর্নিশ, আমাদের সম্মান আমরা এই রাস্তায় নেমে দেখাতে পারলাম, এটাই আমাদের কাছে একটা পাওনা। আমরা তামান্নাকে হয়তো ফিরে পাবো না, কিন্তু বাংলার ঘরে ঘরে অনেক অনেক তামান্না জন্ম নেবে, যারা এই রাজ্যে আর একটিও তামান্না যাতে না হতে পারে তার শপথ নিয়ে লড়াই করবে। আজকে সেই শপথ নেবার দিন, যেখানে আমরা বলবো এই বাংলায় আর একটিও তামান্না হবে না। সেই শপথ নিয়ে আমি তামান্নার মাকে বলবো আপনাদের সামনে দুটি কথা বলতে। সবাই এখানে আসাতে আমি খুব খুশি। আমি তামান্নার মা। আমার বাড়ি কোথায় জানেন? আমার বাড়ি একটা পল্লী গ্রামে, পলাশী কালীগঞ্জ মোলান্দি পল্লী গ্রাম। আমার বাড়ি যেতে গেলে অনেকটা জঙ্গল, লেলা, খোলা, পুকুর পেরিয়ে আমার জঙ্গলের মাথায় বাড়ি, আমার বাগানের মাথায় বাড়ি, ওখানে আমি বাস করি। আমি, আমার মেয়ে, আমার হাজবেন্ড। উনি একটা পরিচয় শ্রমিক, উনি থাকে বাইরে, উনি বিদেশ পড়াবে, বাড়ি আসে, কয়েকদিন থাকে, মেয়ের সঙ্গে ঘুরে ফিরে আবার চলে যায়। কেন যায়? আমার মেয়েকে, আমি গরিব পরিবারের মেয়ে, আমার মেয়েকে ভালো মতো মানুষ করবো, ভালো স্কুলে পড়াবে আমার মেয়েকে। আমার মেয়েকে ইংলিশ মিডিয়াম স্কুলে ভর্তি করা হয়েছিল। আমার মেয়ে যখন 4 বছর বয়স তখন আমার মেয়েকে ইংলিশ মিডিয়ামে ভর্তি করেছিল। এই পরিচয় শ্রমিক তামান্না রাখবো, তামান্না রাখবো পরিচয় শ্রমিক। উনি যতটুকু কাজ করতেন ততটুকু মেয়ের পেছনে দিতেন, যাতে মেয়েটাকে মানুষের মতো মানুষ করে ডাক্তার বা পুলিশ কিছু একটা বানানো যায়। যাতে আমাদের একটাই কন্যা, আমার অনেক বছর পরে আমার একটাই তামান্না, সেই তামান্নাকে, আমার সেই তামান্নাকে আজকে নেই, সেই তামান্না, সেই তামান্নাকে ওই যে মমতাদির গুন্ডা, মমতাদির যে গুন্ডাকে তৈরি করেছে, সারা বাংলায় মমতাদির গুন্ডা তৈরি করেছে। মমতাদির ওই গুন্ডারা আমার তামান্নাকে মেরে দিয়েছে। আজকে পুলিশ বলছে রাস্তা ছেড়ে দিতে হবে, গাড়ি যাওয়ার রাস্তা দিতে হবে। রাস্তায় কেন সবাই মানুষ আছে? আমি পুলিশের কাছে জানতে চাই, মমতাদিরের কাছে জানতে চাই, আজ কেন সারা বাংলায় রাস্তা আছে, কেন আজকে গাড়ি যাওয়ার অসুবিধা হবে? আজ বলছে 1 ইঞ্চি জায়গা ছাড়তে হবে, 1 ইঞ্চি জায়গা ছাড়তে হবে। আজকে আমি মমতাদিরের কাছে জানতে চাই, আমার মাকে, আমার তামান্নাকে যে বোমার আঘাতে মেরেছে, সেই বোমার আঘাতে সেই বোমাটা কত ইঞ্চি তৈরি করেছিল? ওই মমতাদির ডাইনি, ডাইনি জানে কত ইঞ্চি হবে আমার তামান্নাকে মেরেছে। আমি জানতে চাই, আমি ওই মমতার কাছে জানতে চাই, ডাইনির কাছে জানতে চাই যে ডাইনি, শোনা যাচ্ছে যে ও পাখি থেকে নাকি এত বোমা পাঠায় প্রত্যেকটা গুন্ডার বাড়িতে বাড়িতে, গ্রামে গ্রামে পাঠায়। পাখি থেকে মমতাদির এত টাকা দিয়ে বোমা পাঠায়, যারা সিপিএমকে ভোট দেবে তাদেরকে মারার জন্য, তাদেরকে ধ্বংস করার জন্য। আমার তামান্না ছোট্ট হয়েছে, আমার তামান্না 9 বছর বয়স, আমার তামান্না হাই স্কুলে যায়নি, প্রাইমারি স্কুলে পড়ে 14 বছরের পরে আমার তামান্না। আমার তামান্না কিন্তু জানতো না যে বিজেপি কোনটা, কংগ্রেস কোনটা, তৃণমূল কোনটা, সিপিএম কোনটা। আমার তামান্না কিছু জানতো না। আমার তামান্না শুধু চিন্তা ভারত মাতা জানতা। আমার তামান্নার খাতাতে ঘরে এখানে ওখানে সব জায়গায় লেখানো আছে শুধু যে ভারতের ব্যাপারটা। আমার তামান্না শুধু এটাই চিন্তা। তাহলে কেন মমতাদির গুন্ডারা আমার তামান্নাকে মেরে দেবে? কেন কেন মেরে দেবে? আমার বিচার চাই। ওই মমতাদির ডাইনির পদত্যাগ চাই। মমতাদির ডাইনি প্রশাসনকে কাজ করতে দেয় না। প্রশাসন একটা গভীরতা, আমি নিজের চোখে দেখেছি। আমার সোনাকে পারতে আমি নিজের চোখে দেখেছি। আমার হয়ে যায় দুটি হাত, আমার বাবার ছোট্ট সোনাকে আমি তৈরি করেছি একটু 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 করে, আমার সোনাকে তৈরি করেছি। সেই রক্ত মমতাদির গুন্ডারা, সেই রক্ত ওখানে লাল করে দিয়েছে এই দুটি হাতে। আমার রক্ত লাল হয়ে গেছে। আমি সেই হতভাগী মা, আমি সেই হতভাগী মা, আমি তামান্নার মা। আমার দুটি আমার রক্তে লাল হয়ে গেছে, আমার পুরো শরীরে রক্তে লাল করেছে মেয়ের রক্তে। ওই ডাইনি, ওই মমতা ডাইনির গুন্ডারা আমার মাকে মেরে দিয়েছে। আজ আমাকে কোথায় থেকে এখানে নিয়ে এসেছে? আমি একটা গরিব পরিবারের মেয়ে, গরিব পরিবারের বউ। আমি জানি না পড়াশোনা, আমি জানি না কথা। আমার পরিস্থিতি পড়েছে, আজ আমাকে রাস্তায় রাস্তায় বার হতে হচ্ছে। আজ রাস্তায় রাস্তায় বার হতে হচ্ছে। আমার মেয়ের ভিতরে এখনো যাবে কিনা জানি না, কেন এখনো 14 জন বাইরে ঘুরে বেড়াচ্ছে, এখনো 14 জন বাইরে ঘুরে বেড়াচ্ছে। ওই মমতা দিয়ে ধরতে দিচ্ছে না, পুলিশকে পুলিশের কাজ করতে দিচ্ছে না, ওই জন্য এখনো ঘুরে বেড়াচ্ছে। আমাকে আটকানো যাবে না, মমতার কোনো পুলিশ কেউ আমাকে আটকাতে পারবে
আমি চালিয়ে যাবো। আমার ছোট্ট সোনা, আমার তামান্না। আপনারা সবাই পাশে থাকবেন, সবাই পাশে থাকবেন, আমার তামান্নার সবাই পাশে থাকবেন, আমাদের সবাই পাশে থাকবেন। আমার মেয়ের বিচার এসে সত্যি আপনাদেরকে সবাইকে পাশে চাই। ওই মমতাদি ডাইনির প্রশাসন আমার পাশে থাকবে না কেন? মমতাদি কাউকে কাজ করতে দেয় না। আমাদের ওখানে পুলিশকে কিভাবে কেউ কাজ করতে চায় না, কাজ করে না। আমি সরাসরি বলেছি যে ওই মমতাদির জন্য কোনো প্রশাসন কাজ করবে না, শুধু আমাকে ভরসা দিয়ে রাখবে যে আজকে ধরবো কালকে ধরবো, এমন করে ভরসা দিয়ে রেখেছে। ওদেরকে ধরবো না। আমার মেয়েকে মারার সময় কিন্তু 1 সেকেন্ড টাইম দেয়নি ওরা। আমার মেয়েকে যখন মেরেছিল তখন কিন্তু একবার ভাবেনি। আর আজকে ওদেরকে ভাবতে হচ্ছে, প্রমাণ করতে হচ্ছে, আমাকে গলা বাঁধিয়ে চিৎকার করে বলতে হচ্ছে আমার মেয়েকে ওরাই মেরেছে। আমি নিজের চোখে দেখেছি, আমি নামগুলো বলছি, আমি চিনিয়ে দিতে পারছি। তবু ওরা বলছে এখনো প্রমাণ লাগবে। কেন? কেমন রানী বাংলা, এটা কেমন রানী রাজত্ব, কেমন ডাইনি রানী রাজত্ব? এই ডাইনি রানীকে আমি প্রশ্ন করছি, আমার তামান্নাকে ফিরিয়ে দিন, আমার তামান্নাকে ফিরিয়ে দিন, না হলে বিচার দিন। আমার 24 জন আসামির ফাঁসি দিন, আজীবন কারাদণ্ড দিন, না হলে আমার তামান্নাকে ফিরিয়ে দিন। এই ডাইনি রানীর কাছে আমি চাইছি, মমতার কাছে আমি চাইছি যে আপনি বিচার দিন, না হলে আমার তামান্নাকে ফিরিয়ে দিন। আমার এই একটাই সৎ রাজা ফোন ছিল, আর কেউ নেই, আমার আর কেউ নেই। এই রাজ্যটা ধর্ষক, খুনি আর হত্যাকারী তাদের মদতদাতাদের নয়, তাদেরকে বাংলা ছাড়ো করার লড়াই এর শপথ আমরা গ্রহণ করি। এখন জেগে থাকার সময়, এখন জাগিয়ে রাখার সময়। 1 বছর হয়ে গেল অভয়ার ঘটনা, তারপর অনেক অভয়ের মতো ঘটনা আমাদের এই রাজ্যে ঘটে চলেছে। এই রাজ্যটাকে এখন নিজের বলে চিনতে পারছি না। যে পুলিশ, যে প্রশাসন, যাদেরকে আমরা একটা সময় পরিবর্তনের পথ ধরে নিয়ে এসেছিলাম, যে শাসককুলকে, তাদের দাঁত মুখ আর কোনো অবশিষ্ট নেই বেরিয়ে পড়বার, আমরা দেখতে পাচ্ছি। কিন্তু এটাই কি শেষ কথা? অভয়ার ঘটনার পর আমরা নির্ভর করেছিলাম একটা কেন্দ্রীয় সংস্থার উপর। তাদের ভূমিকা কি আপনারা দেখতে পাচ্ছেন? তাদের ভূমিকা আরো 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 ন্যাক্কারজনক। হয়তো হয়তো তারা সক্রিয় হলে, যারা এই ঘটনা ঘটিয়েছেন অভয়ার ঘটনাটা, তারা হয়তো আজকে ঘুরে বেড়াতে পারতেন না। কিন্তু তারা তাদেরকে রক্ষা করছেন, তারা ধরছেন না তো শুধু নয়, তারা রক্ষা করছেন পরোক্ষভাবে। এবং তাদের যারা প্রভু, তাদেরকে যারা নিয়ন্ত্রণ করেন, তারা আবার অদ্ভুত ভাবে আন্দোলন করছেন। কি আশ্চর্য এই রাজনীতির ক্ষমতা, কি আশ্চর্য এই রাজনীতির সমীকরণ। আমাদের আজকে বুঝে নিতে হবে বন্ধু, আমাদের আজকে খুব সরাসরি, আমি মনে করি না অরাজনৈতিক ভাবে কিছু হয়। আমি প্রথম থেকে বলে আসছি, অরাজনৈতিক বলে কিছু হয় না। আমাদেরকে চিনতে হবে, আমাদের রাজনীতি ময়দানে নামতে হবে। এই শাসককে যদি সরাতে হয়, এই ক্ষমতার মূলকে যদি উপরে ফেলতে হয়, তাহলে কিন্তু আপনাকেও ঠিক রাজনীতির ময়দানে নামতে হবে এবং চিনতে হবে কারা বন্ধু কারা শত্রু। বন্ধু, আজকে এখানে অনেকে আছেন, তারা বলবেন তাদের কথা। আমি শুধু আমার একটা গান আপনাদের পাঠ করে শোনাচ্ছি, আর কিছু বলতে চাই না। বাকি যেমন আর সব বলবো গান। এখনো কি হৃৎপিণ্ডের ধুকমুক, এখনো কি তোর ধমনী বইছে লাল, যে দেখ তবে রাত্রির উন্মুখ, চল ছেড়ে আনি নতুন এক সকাল। এখনো কি চোখে বাকি আছে কিছু নোনা, এখনো কি বাকি একটু মানুষ মন, চল বলি রানী তোর অপরাধ মানব না, চল ভেঙে ফেলি ক্ষমতার সিংহাসন। এখনো কি বাকি আছে কিছু ভালোবাসা, এখনো সততা খসে ওঠে উত্তাল, তবে তোর কাছে আগামীর প্রত্যাশা, চল ছেড়ে আনি নতুন এক সকাল। এখনো কি কিছু ঋজু আছে সে দ্বারা, এখনো কি কিছু সাহস রয়েছে বাকি, তবে শাসকের বুকে একবার ঘুরে দাঁড়া, চল ঝড় বুকে বুকে আয় কাল বৈশাখী। এখনো কি হৃৎপিণ্ডের ধুকপুক, এখনো কি তোর ধমনী বইছে লাল, যে দেখ তবে রাত্রির মুখ, চল ছেড়ে আনি নতুন এক সকাল, চল ছেড়ে আনি নতুন এক সকাল। এখনো কি হৃৎপিণ্ডের ধুকপুক, এখনো কি তোর ধমনী বইছে লাল, যে দেখ তবে রাত্রির মুখ, চল ছেড়ে আনি নতুন এক সকাল, চল ছেড়ে আনি নতুন এক সকাল। আজকে বক্তৃতা দেওয়ার দিন বলে মনে হয় না আজকে আমাদের অনেক দিক থেকে সচেতন হতে হবে। সেই সচেতন হওয়ার জন্য আমি দুটো মাত্র দিকের কথা বলবো আপনাদের। সমগ্র রাজ্যবাসীকে সচেতন হতে হবে।
কি করে একেবারে ক্ষমতার শীর্ষে বসে ক্ষমতা চেটে 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 আর তার পোষাচ্ছে না এরকম একজন শাসক দলনেত্রী, তার একটা প্রক্রিয়াকে চিনে নিতে হবে। একটা প্রক্রিয়া হলো তিনি সুবিধা হারা দরিদ্র মানুষ, আপনারা মঞ্চে দেখেছেন যাদেরকে তোলা হয়েছে আজকে মঞ্চে, তারা দরিদ্র মানুষ, বিত্তহারা মানুষ, সুবিধাহারা মানুষ, তাদের ঘরের ছেলে মেয়েদেরকে ধরে ধরে হত্যা করছেন তিনি, ধরে ধরে তাদের পৃথিবী থেকে সরিয়ে দিচ্ছেন। আপনারা মনে করে দেখুন, দরিদ্র ঘরের তরতাজা শিক্ষিত যুবক আনিস খানকে মেরেছিলেন, তার আগে বরুণ বিশ্বাসকে মেরেছিল দরিদ্র ঘরেরই সন্তান। এবং ইদানিং কালে আমরা পেলাম নিহিত যে চিকিৎসককে তিনি মেরেছেন, আমি একজনের কথাই বলবো, দল টল বুঝি না, শাসক দলনেত্রী, মুখ্যমন্ত্রী হওয়ার কথা ছিল, হতে পারেনি, শাসক দলনেত্রী এটা পরিকল্পনা করে করে নিজে দরিদ্র ঘরের হতদরিদ্র ঘরের সন্তান, সেই হতদরিদ্র ঘরের সন্তান হতদরিদ্র পরিবারকে অসহায় বানিয়ে ছাড়ছেন হত্যা করে। তামান্নার মা আর যারা ছিলেন আমি নাম করছি না, এবং আনিস খা থেকে শুরু বরুণ বিশ্বাস, আনিস খান এবং নামটা বলবো, আপনারা বলবেন আইনি কোনো অসুবিধা হবে না, অভয়া, তিলোত্তমা এসব নামের আড়ালে তার আসল নামটা হারিয়ে যাচ্ছে। তার একটা মেরুদণ্ড ছিল, ব্যক্তি সত্তা ছিল বলে তাকে বলতে হয়েছে ইন্দুমিত্র পরিবারের সন্তান। লক্ষ্য করে দেখুন, একটা ধনী পরিবারের সন্তানকে উনি হত্যা করেন না, তার অনুগত শিষ্য টাকার গন্ডগোল বাঁচতে দিয়ে করেন না। আর একটি কথা বলে আমি শেষ করবো, সুবিধা ভোগীদের জন্য তার আরেকটি পন্থা আছে। সুবিধা ভোগী যারা, তারা সব পদের জন্য পদ গ্রহণকারী হয়, তাদেরকে পদ বিতরণ করে, সরকারি পদগুলোকে বিতরণ করে তাদেরকে পদগ্রহণকারী বানায়। আপনারা এমন নাগরিক পাবেন না যারা তার ওই মঞ্চ থেকে সেখানে এসে দাঁড়ায় প্রতিবাদী হয়ে ওঠে, সেরকম নাগরিক পাবেন না, কারণ তাদেরকে তিনি পদ দিয়ে পদগ্রহণকারী বানিয়েছেন। এই সুবিধা হারা আর সুবিধা ভোগীদের তিনি কিভাবে আয়ত্তে আনতে হয় জানেন, তাকে তাহলে কিভাবে আমাদেরকে নিয়ন্ত্রণ করতে হবে বুঝে নিতে হবে। আমি তার প্রক্রিয়াটা আপনারা জানেন, আমি একটু মনে করিয়ে দিলাম। আমি সেই প্রক্রিয়ার উপরে নিজের যতটুকু সামর্থ্য আছে ততটুকু সামর্থ্য দিয়ে সেই প্রক্রিয়াকে প্রতিরোধ করার ইচ্ছা পোষণ করি। জীবনে যতটুকু সময় আর বেঁচে থাকবো প্রতিরোধ করে যাব। আগামী দিনে এ ধরনের অভিযান, এ ধরনের অবস্থান, এ ধরনের ঘেরাও, এটা আরো বেশি মানুষের যুক্ত হওয়ার এই মুহূর্তে ভীষণ প্রয়োজন, সেটা বুঝিয়ে দিয়ে গেল তামান্নার মা। এটা আরো অনেক মায়েরা। এখন আমরা দেখে নিচ্ছি সিলেট থাকে। আমি না মানে অত কথা বলবো আপনাদের সঙ্গে এরকম ভাবে তৈরি হয়ে আসছি, ভেবেছিলাম যখন যাচ্ছি হয়তো আমাকে বেশি কথা বলতে হবে, কিন্তু বিশ্বাস করুন আমি তো আমার একটাই নেই। তামান্নার মায়ের আত্মনাদ আমার এখানে এসে বিঁধলো, এবং আমার মতো এখানে আরো অনেক মা ছিল যারা একই সাথে আমরা হাওয়া হাওয়া করে কাঁদলাম। এই মা তো কোনো সাজিয়ে গুছিয়ে কথা বলেনি, তার ভেতরের জ্বালা যন্ত্রণা সে উপড়ে দিল। সে প্রকাশ্যে কালীঘাটের সামনে মমতাকে দাঁড়িয়ে প্রভৃতি বলতে তার এতটুকু বলা কাঁপলো না, কাঁপে আমাদের শিক্ষিতদের। এই কাঁপুনিটা যেদিন বন্ধ করতে পারবে মানুষ, যেদিন সাহস করে বলতে পারবে তাহলে নাম চলতে তারা কোনো হিল হিল করে নামাতে হবে আমাদের। অনেক হচ্ছে আমার বাস, আমরা এত গোল 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 সুন্দর করে কথা বলতে শিখিনি। এইবারে একদম পরিষ্কার শক্ত হাতে এদেরকে টেনে নামাতে হবে, তার দায়িত্ব ইচ অ্যান্ড এভরি ওয়ান অফ ইউ। অনেক হয়েছে, অনেক সহ্য করা হয়েছে, আর না এমনি করে বলুন না, কার কাছে আপনি বিচারের দাবি করতে যাচ্ছেন? এই যে ডাক্তারেরা অনশন করতে বসলো এবং মমতা ব্যানার্জি ডাকলো অনশন ভাঙার জন্য, তারা কার কাছে বিচার চাইতে গেল? সে একই লোক, পুলিশের মন্ত্রী। পুলিশকে শুধু বলে কি লাভ? পুলিশ কি নিজে থেকে জল কামান ইত্যাদি প্রভৃতি নিয়ে করছে? ওখানে তো পুলিশকে বলা, তার তো মাসখানেক টাকা আছে, সেই সংসার, সেই টাকায় তার সংসার চলবে, তার তো বাড়িতে একটা তামান্না আছে, তাকে তো সংসার চালাতে হবে। যে আসল যে আপনাদেরকে ভুলিয়ে রাখে বোকা বোকা ভুলভাল কথাবার্তা বলে তখন না আমরা এসে পাশ কাটিয়ে দিই। মহাশিয়ানা মহিলা, মহাশিয়ানা মহিলা, আপনারা ওর বোকামিতে আর হাসবেন না। এই বোকামিগুলো ইচ্ছাকৃত করে বলা, সিরিয়াস বিষয় থেকে মানুষকে বিভ্রান্ত করা। আপনি যাতে আপনার রাস্তা, এই বর্ষার মধ্যে রাস্তা আমরা ট্যাক্স দিচ্ছি, আমরা আমরা ভালো পরিষ্কার রাস্তা দিয়ে হাঁটবো। আমি একটা কথা বললাম, উনি কি বললেন? আমি একটা রিসেন্টলি পোস্ট দেখেছিলাম, কোরআনি অব্দি জল হলেই নাকি মানুষ চেঁচে ওঠে জল জমে গেছে। কেন এগুলো শুনে আপনারা চুপ করে থাকবেন? কেন? 1 বছর বিচারহীন, 1 বছর বাবা মার কাছে সন্তান, একমাত্র সন্তান,
সন্তান মরে যাওয়া মানে বাবা মার মৃত্যু হয়ে গেছে, আজকে তার মাথা ফাটলো শাখা ভাঙলো, এটা কোনো বিষয় নয়। যারা মৃতপ্রায়, যারা মরেই আছে, সেই সন্তানকে ধর্ষণ করে খুন করা হয়েছে। আপনারা একটু নিজেদেরকে বাবা মার কাছে, বাবা মার পজিশনে ভাবেন একবার, আপনার সন্তানের সাথে যদি এরকম হয়, আপনি পেছন ফিরে দেখতে পারবেন আপনার পেছনে লোক আছে কি নেই? আজকে অভয়ার জন্য, তামান্নার জন্য আরো যারা পরপর ঘটনা ঘটে গেছে পশ্চিমবঙ্গে, কেন ঘটেছে? কারণ এই রাজ্যে ক্রিমিনালরা খুন করে ধর্ষণ করে পার পেয়ে যায়, কিচ্ছু তো হয় না, কাজ খোলা হয়, তাদের আরো 4 তলা থেকে 8 তলা বাড়ি হয়, সোনার চেনটা গোলায় আরো বেশি মোটা হয়। সুতরাং সেইটা যেদিন করতে পারবো আমরা, সত্যি যদি আমরা বিচারটা এনে দিতে পারি, আমরা বিচার ছিনিয়ে নেবো। আমাদের এবার বলো কিভাবে ছিনিয়ে নেবো? এবার শুনতে চাই বিচারটা ছিনিয়ে নেবো কি করে? কেন আমরা গেলাম না কালীঘাট অব্দি? কেন আমরা গেলাম না? এটা কি বাপের সম্পত্তি নাকি পশ্চিমবঙ্গ? কেন চুপ করে আছি আমরা? আজও শুধু সভা সমাবেশ, আর কতদিন শুধু এই সভা সমাবেশ করে কাটাবো আমরা? আমাদের মতো মানুষ যারা এই ইন্ডাস্ট্রিতে নামেই কাজ করছি, এখন কাজ দেওয়া হয় না আমাদের, কারণ আমরা অন্যায় প্রতিবাদ করি বলে। তাহলে এই যে জার্নালিস্টরা আজকে মাইক্রোফোনটা মুখের সামনে, হ্যাঁ আমার এই হয়েছে, আপনি কিছু বলুন, এই জার্নালিস্টরাই কিন্তু যারা ভুলভাল সাথে ফু দিয়ে এইসব করেছে, তাদের ছবি তুলে যাবে। জার্নালিজম যে ফোর্থ পিলার অফ ডেমোক্রেসি, সেটা বলতে বসেছি আমি, জার্নালিস্ট ভাই বোনদেরকে বলছি আমি, তোমরা ভয় থাকো, তোমাদের অধিকার কি বলবে? তোমাদের উপরে যে আছে তাকে তুষ্ট করে চলতে হবে, এই তুষ্ট করে চলাটা বন্ধ করো ভাই। একটা জীবন, সারা জীবন কি মরে মরে বাঁচবে, ভয়ে ভয়ে বাঁচবে? আমার কাজ গেল, আমার মেয়ের এই হবে, আমার ছেলে এই চাকরিটা চলে যাবে, একেবারে সবাই জমায়েত করে একসাথে বলো আমরা ইলেক্ট করি। এটা কোনো রাজতন্ত্র চলছে না, গণতন্ত্র। কনস্টিটিউশনটা দরকার, সংবিধানটা পড়ে নাও দরকার হলে। We have the freedom of speech, we have the freedom of expression. সুতরাং আমাদের যদি আমাদের দাবিটা মানতে হবে, আমাদের দাবিটা শুনতে হবে। আর আমরা কোনো ভুলভাল দাবি করছি না, আমরা যারা অন্যায় করছে তাদের বিচার চাইছি। এটা কোনো হুজুর নয়, এটা কোনো ইভেন্ট হচ্ছে না। This is not an event, this is happening. এটা হচ্ছে আমাদের সাথে, আমাদের গলা আটকে দেওয়া হচ্ছে, আমাদের পথ চলতে দেওয়া হচ্ছে না, আমাদেরকে দুমড়ে মুচড়ে শেষ করে দেওয়ার চেষ্টা হচ্ছে সিস্টেমটা একজনে দায়ী। এই সিস্টেমটা তুমি, আমি, আপনি, আমি সবাই মিলে তৈরি করেছি, আমরা ভোট দিয়ে ইলেক্ট করে এদেরকে এনেছি। কেন? ঠিক আমাদের। We should blame ourselves first. আর যদি সেই সিদ্ধান্তটা না খুঁজে পান, তাহলে আমরা এটাই ডিজার্ভ করি, আমরা কালীঘাট ডিজার্ভ করি। আর যদি সিদ্ধান্তটা খুঁজে পান, যদি অন্যায় প্রতিবাদ করতে পারেন, তবে আমার কান্দার হবে না, নইলে এই বিচারহীন অবস্থাতেই আমাদের থাকতে হবে। সুতরাং যেটা বাদশা বললো, আমাদের প্রত্যেকের দায়িত্ব হচ্ছে আরো মানুষজনকে আমাদের সঙ্গে আনার। কারণ এইটুকু পারবে না, সারা পশ্চিমবঙ্গ বন্ধ হয়ে যাবে। যখন এরপরে ডাক হবে, সারা পশ্চিমবঙ্গে চাকা করবে না। সেইটা যেদিন করতে পারবো, 26 ইলেকশন, এটা রাজনৈতিক একটা লড়াই। এই অভয়া কাণ্ডটা একটা রাজনৈতিক লড়াই। কারণ রাজনীতির মাথায় যারা আছে, তারা এটা করছে, তারা মনে দিয়ে রেখে দিয়েছে। সিনেমা যেরকম দেখি আমরা, যাদের পাওয়ার নেই, ক্ষমতা নেই, তাদেরকে শিখন্ডি করে জেলে ভরে, সেরকম সন্দেহ মধ্যে একটা লোককে জেলে ভরে রেখে দিয়েছে। মেন লোকগুলো কিন্তু ঘুরে বেড়াচ্ছে একদম রেলাই প্রোটেকশন দিয়ে। মাইকে বন্ধ করে দিয়েছে, করতেই পারে। আমি অবাক হই না, পশ্চিমবাংলার কোনো কিচ্ছুতে আমি আর অবাক হই না, অবাক হওয়া ছেড়ে দিয়েছি। আমি আপনাদেরকে বলছি, যারা আপনারা আজকে এসছেন, আপনারা নিজেদের জন্য নিজেদের হাত তাড়িয়ে দিন, যে আজকের এই সবাই যেরকম স্বার্থপর লোভী, আমার কি হবে, ইনসিকিউর, আপনারা যে সাহস করে মুখটা দেখিয়েছেন এখানে, এটাই আজকাল লোক পারে না। সুতরাং যেদিন তামান্না নিজের লোক মনে করবেন, তামান্নাকে যেদিন অভয়াকে নিজের লোক মনে করবেন, সেদিন আসলে আগুনটা জ্বলে উঠবে, নয়তো এই সভা সমাবেশ শিখে চলবে। থ্যাংক ইউ সো মাচ। তো তোমরা দেখলে বহু মানুষ স্পিচ দিল, সবার অনেকে অনেক রকম ভালো ভালো কথা বলল, কিন্তু আমাদের এই সমাবেশ শেষমেশ শেষ হয়ে গেল। এবং একটা জিনিস খারাপ লাগলো, যে একটা উদ্দেশ্য নিয়ে এই সমাবেশ হয়েছিল, সেই উদ্দেশ্যটা সম্পূর্ণ হয়নি। অর্থাৎ যে মিছিলটা যাওয়ার কথা ছিল কালীঘাট অবধি, সেটা যায়নি। এখন আমরা রয়েছি হাজরা মোড়ে, এবং এখান থেকে আমরা চলে যাচ্ছি এখন, কারণ সমাবেশ শেষ এবং মিছিল হয়নি এখানে। কারণ পুলিশ চারিদিকে ব্যারিকেড দিয়ে রেখেছে কালীঘাট যাওয়ার সমস্ত রাস্তা, তাই আমাদেরকে ফিরে যেতে হচ্ছে। এবং আবার শেষমেশ আমি এটাই জানাতে চাই যে এই ভিডিওটা কিন্তু কোনো রকম রাজনৈতিক নয়, এটি শুধুমাত্র অভয়ার বিচার, তামান্নার বিচার, তিলোত্তমার বিচার, এবং সমস্ত নারী যারা এরকমভাবে ধর্ষিত হচ্ছে তাদের বিচারের জন্য। তাই আজকের ভিডিও এখানেই শেষ করছি। এবার আমিও, যদি এই ভিডিও ভালো লেগে থাকে, চ্যানেলটাকে লাইক করবে, ঠিক আছে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, লাইক কমেন্ট শেয়ার সব করে দেবে। এবং বহু মানুষের আওয়াজ আজ আমরা শুনলাম,
এবং আরও বহু আন্দোলনে আমরা একত্রিত হব এবং চেষ্টা করব আপনাদেরকেও দেখাতে। আর বেশি বেশি করে কমেন্ট করুন যে এই ভিডিওটা কেমন লাগলো, এবং তাহলে আমি বুঝবো যে হ্যাঁ এরকম ভিডিও আপনারা পছন্দ করছেন এবং আপনারা জানতে চান আমার চ্যানেলের মাধ্যম থেকে যে কলকাতায় কি চলছে। দীর্ঘশ্বাস ছাড়া আর কিছুই পড়ছে না, কারণ তিলোত্তমার মায়ের যে স্পিচটা আপনারা শুনেছেন সেই স্পিচেই বোঝা যায় যে কতটা দুঃখের মধ্যে তিনি রয়েছেন। তাই শেষ করছি এটা দিয়েই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আপনার আশপাশের মানুষদেরকে সুস্থ রাখার চেষ্টা করবেন এবং এমন কিছু করবেন না যেটাতে সমাজের কোনো ক্ষতি হবে। তো আজকের জন্য এইটুকুই। ডু লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব। চলো বাই।